কোটার কোনো দরকার কোটা দেওয়া অপমান করা। 100 জনের মধ্যে 56 জন কোটার ভিত্তিতে আপনি মেধাকে কিভাবে অবজ্ঞা করছেন? এইভাবে একটা জাতির উন্নতি হয় না। মুক্তিযোদ্ধার কোটা তো দরকারই নেই যে মুক্তিযোদ্ধারা তাদের সন্তান দরিদ্রদের সরকারি চাকরিতে কোটা নেওয়ার জন্য যুদ্ধ করেনি। হচ্ছে আমি নিজে একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং আমার বাবা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এখন সিরাজগঞ্জের মধ্যে পড়ে, তখন পাবনা জেলার মধ্যে ছিল রায়গঞ্জ থানার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, অর্থাৎ আজকের যুগে ইউনোর মর্যাদা। এবং বাবা 25শে মার্চের রাতে ক্র্যাকডাউন জানার পর 26শে মার্চে তদানীন্তন ছাত্র সংগঠন মুক্তিযুদ্ধের পক্ষের যে ছাত্রলীগের থানা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডেকে আওয়ামী লীগারদের ডেকে ও থানার ওসিকে নির্দেশ দিয়ে অস্ত্র খুলে দিয়ে অস্ত্রাগার সব অস্ত্র দিয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা তুলে বলেছিল এখানে এসে আমি আবার চাকরি করব যেদিন বাংলাদেশ স্বাধীন। এবং আমার বাবার অনুপস্থিতিতে যেরকম ডক্টর আকবর আলী খানদের হয়েছে, বহু লোকের সরকারি কর্মকর্তাদের বিচারও হয়েছিল দেশদ্রোহিতার অপরাধে পাকিস্তানি আদালতগুলোতে। তো সেদিক দিয়ে আমার গর্ব, আমি সবসময় মনে করি এই গর্ব আমি আমার ছেলে মেয়েকে বলি যে তোমরা এই গর্ব করতে পারবে না যে মুক্তিযোদ্ধার পিতা কন্যা পুত্র, তোমরা মুক্তিযোদ্ধার দহিত্র। আমি গর্ব করতে পারবো আমি মুক্তিযুদ্ধের পুত্র, মুক্তিযোদ্ধার ছেলে। আর আমি এও গর্ব করতে পারবো না যে আমি মুক্তিযুদ্ধ করেছি, কারণ মুক্তিযুদ্ধের সময় আমার জন্ম। আমার মা আমাকে পেটে নিয়ে গর্ভে ধারণ করে করে পালিয়ে বেরিয়েছে। যাক, সেটি অনেক পরিবারের এরকম ঘটনা ঘটেছে। তো সেই অবস্থান থেকে আমি মনে করি যে মুক্তিযোদ্ধারা তাদের সন্তান দরিদ্রদের সরকারি চাকরিতে কোটা নেওয়ার জন্য যুদ্ধ করেনি। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য, সামাজিক মর্যাদা, সাম্য, আপনার সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার জন্য। এবং আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের পূর্বসূরীরা লড়াই করেছিল ডিসপ্যারিটির বিরুদ্ধে, অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষদেরকে মেধা থাকা সত্ত্বেও প্রশাসনে নিত না, সেনাবাহিনীতে নিত না। এই যে আমাদের বাঙালি সেনাবাহিনী অফিসাররা প্রত্যেকেই দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে যেরকম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, প্রত্যেকে তো একটা পার্সোনাল ইন্টারেস্ট থাকে, এটা দোষের কিছু না। সেই ইন্টারেস্টও ছিল, বাঙালি হওয়া ছিল সবচেয়ে বেশি অযোগ্যতা পাকিস্তান সেনাবাহিনীতে ঢোকার ক্ষেত্রে। যে কারণে দেখেন ওসমানী তো ব্রিলিয়ান্ট অফিসাররাও কর্নেলের বেশি উঠতে পারেনি। তো সে কারণে, এবং বাঙালি ব্যুরোক্র্যাটরাও তাই সার্বিকভাবে, অর্থাৎ সোজা বাংলায় একটি সমতা ভিত্তিক একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এবং উনি যখন পাকিস্তানি কারাগারে, তখন বাংলাদেশের প্রথম সফল প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের সুচারু নেতৃত্বে এবং আমাদের বীর সেক্টর কমান্ডাররা জেনারেল জিয়াউর রহমান, জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল জেনারেল শফিউল্লাহ, আবু ওসমান চৌধুরী, মেজর জলিল, জেনারেল নুরুজ্জামান এবং মেজর জেনারেল সিআর দত্ত সহ আরো যারা, এর বাইরে মুক্তিযোদ্ধা আমাদের মানে সেনাবাহিনীতে না থেকেও যিনি মুক্তিযুদ্ধের কিংবদন্তি, আপনার কাদের সিদ্দিকী, গেরিলা মুক্তিযোদ্ধা আমরা যাকে খালাম্মা ডাকতাম, জাহানার ইমামের পুত্র রুমি। আপনি রুমির স্যাক্রিফাইসটা ভাবেন। রুমি আমেরিকায় ওই আমলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে 71-এর জানুয়ারিতে। সে ওখানে ভর্তি না হয়ে যুদ্ধে জয়েন করে। এই সব ত্যাগ তিতিক্ষা করা হয়েছিল একটি সাম্য ভিত্তিক, একটি মর্যাদা ভিত্তিক, সবার জন্য সমান অধিকারের ভিত্তিতে একটি বাংলাদেশ হবে। এবং আমরা মুক্তিযুদ্ধোত্তরকালে বঙ্গবন্ধুর সরকার মিলিশিয়া ক্যাম্প করেছিল, মারুফ রাজু ভাই জানা থাকার কথা, অন্যদেরও। সেই মিলিশিয়া ক্যাম্প 6-7 মাস ছিল, সেটি তদানীন্তন সরকার করেছিল। আমি এটা ব্যক্তিগতভাবে বলতে পারছি, কারণ আমার বাবা ওই সময় পাবনার মিলিশিয়া ক্যাম্পের ইনচার্জ ছিলেন, পাবনা জেলার। তখন অলরেডি বাবা পাবনায় বদলি হয়ে এসছে মুক্তিযুদ্ধের পর। তো তখন ধরেন যে ডিসি, সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি দেখে আমার বাবা মুক্তিযোদ্ধা বলে এক ধরনের বেশিও আপনার কাজ করতেন, যেহেতু সবার একটা আস্থা ছিল। তো সেইখানে এইটা প্রত্যেক জেলায় মিলিশিয়া ক্যাম্প করে বঙ্গবন্ধু তাৎক্ষণিক মুক্তিযোদ্ধাদের যে বাড়িঘর পুড়ে গেছে যতটা সম্ভব সহযোগিতা করা, পুনর্বাসনের চেষ্টা করা, যার এবং এইটা করার পর আমি এটা বলছি কেন, এটা খুব, এই প্রেমাইসিসটা খুব দরকার এই কোটার প্রশ্ন বুঝার জন্য। এবং তারপরে বঙ্গবন্ধু 6-7 মাস পরেই মিলিশিয়া ক্যাম্প বিলুপ্ত করে দিয়ে বঙ্গবন্ধু সরকার নির্দেশ দিয়ে দেয় যে যার প্রফেশনে চলে যাও, অর্থাৎ যে ছাত্র সে পড়ো, যে কৃষক সে কৃষিকাজ করো, যে শ্রমিক শ্রমিক কাজ করো, যে আমলা হয়েছে, যে অধ্যাপক,
যে ব্যবসা করো ব্যবসা, তবে তোমাদের সবার সুযোগ সুবিধা সবার সঙ্গেই থাকবে। এবং মুক্তিযোদ্ধাদের সম্মানের জন্য বঙ্গবন্ধু যেরকম মুক্তিযোদ্ধা অফিসারদের 2 বছর সিনিয়রিটি দিয়েছিল, 73-এ মুক্তিযোদ্ধা ব্যাচে অনেক কোটা ছিল, মুক্তিযোদ্ধাদের একটা সুযোগ, একটা তাৎক্ষণিক একটা জায়গা যাতে একটা সম্মানের করা। কিন্তু এইটা আপনি আজ 53 বছর ধরে টানবেন, এখন চলে যাবেন আপনি মুক্তিযুদ্ধ। আমি তো মনে করি, ধরেন আমার বাবা তখন তরুণ ম্যাজিস্ট্রেট, আব্বার বয়স তখন 27, সেই সময় আমি হয়েছি, জন্মাইছি 71-এ, আমার বয়স এখন 53। এখন কয়টা মুক্তিযোদ্ধার ছেলে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করার যোগ্যতা আছে, বয়স আছে? নাতিদের কেন লাগবে? আমরা মুক্তিযোদ্ধাদের সম্মানের সঙ্গে দেখব, প্রত্যেক বছরে আমরা সম্মান দিই, জাতির শ্রেষ্ঠ সন্তানেরা। আমি তো বরং মনে করি এই কোটা যে 18 সালে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যে আন্দোলনের কারণে মেনে নিয়েছিলেন, এটিকে আমি যাই অবৈধ বিনা ভোটের সরকার হোক সেগুলো ঠিক আছে, কিন্তু তবু আমি সাধুবাদ দেই যে এটাই একটা সরকারের বৈশিষ্ট্য হওয়া উচিত, জনগণের আন্দোলনকে সম্মান করা। বিশেষ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম আন্দোলনের মধ্যে, 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে সেই জিন্নার বক্তৃতায় নো করে 4 যুবক যে বলেছিল না আপনার বক্তৃতা সঠিক না, অর্থাৎ অন্যায়ের প্রতিবাদী হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের ডিএনএ। শুধু সরকারের গুণগান করা আর ওই যে বন্দনা করা এটা বাংলাদেশের সংস্কৃতি না এখন যেটা চলছে এই সরকারে। যাই হোক, তো সুতরাং এই কোটা আর ফ্যাক্টস ক্লিয়ার করে দিয়ে সরকার কিন্তু এটা পুনর্বহাল করেনি। আমি সরকারের সমালোচক হয়েও বলছি, বরং হাইকোর্ট একটা রায় বলেছে যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে ক্যাডারদের কোটা ছিল সেইটা বাতিল রায় দিয়েছে। সরকার কিন্তু আপিল করেছে তার বিরুদ্ধে, এবং আপিল বিভাগে গতকাল মামলা শুনানি ছিল। ওই রিটকারীদের পক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন না দেখে এটা কোর্টের নিয়ম, সময় দিয়েছে, আগামী বৃহস্পতিবার এটার আবার হিয়ারিং হবে। কাজী বিষয়টি আদালতে বিচারাধীন আছে। আমি বরং আনন্দিত, আমি ভুলে গিয়েছি, আমি ভেবেছিলাম যে আমাদের ছাত্ররা বোধহয় কি বলে মুখ বধির হয়ে গেছে এই সরকারের অত্যাচারে, কিন্তু তারা যে তাদের বেঁচে থাকার স্বার্থে, তাদের মেধা মননের স্বার্থে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি করেছি, সমগ্র বিশ্ববিদ্যালয় যেভাবে আন্দোলন করছেন তারা নিয়মতান্ত্রিক ভাবে, আমাদের পুত্রতুল্য কন্যাতুল্য ছেলে মেয়েরা, আপনি দেখেছেন কিনা ওদের সব ইন্টারভিউ, অত্যন্ত ব্রিলিয়ান্ট, অত্যন্ত সচেতন এবং খুব পোলাইট, ডসাইল, ফোকাসড। এবং একজন মুক্তিযোদ্ধার দহিত্র বলেছে যে আমার দাদা মুক্তিযুদ্ধ করেনি কোটা রাখার জন্য। কারণ শোনেন মনির ভাই, আপনি যদি একান্তই মুক্তিযোদ্ধার দহিত্রদের ইনসেন্টিভ দিতে চান, তার জন্য মেধাকে ধ্বংস করার প্রকল্প হতে পারে। তার জন্য যেটা হতে পারে, প্রত্যেক জেলায় মুক্তিযোদ্ধা কমান্ড আছে, মুক্তিযোদ্ধাদের তালিকা আছে, একটা লিস্ট করা যে কারা বেচারারা নানা কারণে যোগ্যতার অভাবে বা যে কোনো কারণে করতে পারছে না। গভর্নমেন্টের কত প্রকল্প আছে, বেসরকারি ব্যাংকগুলোকে বলে সহজ শর্তে ঋণ দানের ব্যবস্থা করা, যেখানে গভর্নমেন্ট ব্যাংক লুটেরাদের ঋণ মকুব করে দিচ্ছে 6,000 কোটি টাকা, সেদিনও দিল বোধহয় কোন ব্যাংক, এই যে এসালমদের। তো সেইখানে মুক্তিযোদ্ধার দরিদ্ররা ব্যবসা করতে চাইলে বা অন্য ধরনের সোশ্যাল সিকিউরিটি নেটের মধ্যে আনতেই পারে অন্যান্য দেশের অন্যান্য মানুষের মধ্যে। কারণ কি জানেন, মেধার জায়গাগুলোকে আপনি ডাম্পিং স্টেশন বানানো যাবে, আপনি প্রশাসনকে ডাম্পিং স্টেশন বানাতে পারবেন না, আপনি বিচার বিভাগকে পারবেন না, করা উচিত না শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই সরকার বেশি করে অতিরিক্ত করে, অতীতও 2-1বার করেছে সরকার, যে রাজনৈতিক ত্যাগী নেতা, ত্যাগী কর্মী কোনো কিছু করতে পারে না। ধরেন আমার মতো একটা অযোগ্য উকিল, কি করা, আমাকে অন্য একটা জায়গায় সুযোগ দিক, তা না দিয়ে আমাকে একটা অ্যাটর্নি জেনারেল বানায় দেবে বা আরো বড় পোস্টে দেয়। এটা হচ্ছে রাজনৈতিক অসততা। সুতরাং আমার পরিষ্কার অবস্থান, শুধু মুক্তিযোদ্ধাদের কোটা না, আজকে দেখেন 100 জনের মধ্যে 56 জন কোটার ভিত্তিতে। আপনি মেধাকে কিভাবে অবজ্ঞা করছেন? এইভাবে একটা জাতির উন্নতি হয় না। মুক্তিযোদ্ধার কোটা তো দরকারই নেই, ইভেন যে আর 36% কোটা আছে, জেলা কোটা, মহিলা কোটা, আর অন্যান্য কোটা, আদিবাসী কোটা, আমি মনে করি 2টা কোটা কিছুদিন রাখা যেতে পারে। একটা হচ্ছে আদিবাসীরা আসলে খুবই অনগ্রসর, যেটা আমাদের সংবিধানের 29 অনুচ্ছেদ 3-এ আছে। আর আরেকটা হচ্ছে আপনি প্রতিবন্ধীদের, যেহেতু প্রতিবন্ধীরাও মানুষ এবং তাদের আমাদের চেয়ে অনেক যোগ্যতা থাকে, তারা হয়তো নানা কারণে পারবে না, তাদের জন্য কোটা আপনি কিছু রাখতে পারেন যেখানে যেখানে যোগ্য মনে করেন। এবং এটার আমি আরেকটা বলি, এটা বাংলাদেশে
রাজপথের আন্দোলন, আইনি আন্দোলন দুইটাই পাশাপাশি চলেছে। কাজে এটাই কোনোটার বিরোধী না, বরং পরিপূরক। তো ছাত্ররা যেটা করছে তাদের অধিকার, এটা করুক। তবে আমি দেখলাম তারা কর্মসূচিও দিয়েছে আগামীকাল শনিবার রবিবার। তাদের আমি একটা বরং আহ্বান জানাবো, আমি জানি না তারা কেউ শুনছেন কিনা, যে আপনাদের রাজপথের আন্দোলন চালিয়ে যান, প্লাস আপিল বিভাগে যেহেতু মামলাটা সরকার আপিল করেছে, সরকার আপনাদের দাবির সঙ্গে একমত হয়ে আপিল করেছে, সুতরাং আপনারাও ওখানে পক্ষভুক্ত হন, অর্থাৎ অ্যাডিশন অফ পার্টি হয়ে আপনারাও আপনাদের বক্তব্য আপনাদের আইনজীবীদের মাধ্যমে নিয়োগ করে। ইভেন আমি তো নিজে বললাম, আমি মনে করি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনারা যদি আমার কাছেও আসেন, আমি এটি সামাজিক দায়িত্ব মনে করে আমি আপনাদের এই কেস লড়ে দিতে প্রস্তুত, প্রবণ, অর্থাৎ কোনো ফিটি দেওয়া লাগবে না। এইগুলো হচ্ছে তার লক্ষ্য। ধন্যবাদ। কিন্তু কোটার কোনো দরকার, ধন্যবাদ। কোটা দেওয়া অপমান করা।